বায়োস্ফিয়ার, এটা নিয়ে আলোচনা হবে। তো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার বলতে এখানে দেখো এনভায়রনমেন্ট এর সঙ্গে পপুলেশনের লিঙ্কটা আসছে, আমরা যদিও আগেই পেয়েছি, কিন্তু মূল বিষয়টা বা মূল জায়গাটা হচ্ছে এখানে। এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন, অর্থাৎ পপুলেশনের পিপল একটা ভাইটাল ফ্যাক্টর, এবং তার সঙ্গে এনভায়রনমেন্টের একটা যোগসূত্র, এবং কিভাবে এই দুটি বিষয় একটা আরেকটার উপর নির্ভরশীল, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, যেমন ম্যানের মধ্যে রয়েছে পলিউশন, রয়েছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, রয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, রয়েছে, এই সমস্ত বিষয়গুলো ম্যানের দ্বারা হয়। আবার একই সঙ্গে মানুষ কিন্তু এগুলোর প্রতিবাদও করছে, প্রতিকারও করছে। যেমন ধরো কনজারভেশন করছে জীবজন্তুদের, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট দিচ্ছে, এরকম এই সমস্ত স্টেপগুলো কিন্তু মানুষ নিচ্ছে। তাহলে বায়োস্ফিয়ারকে রক্ষা করার জন্য মানুষ কেন রক্ষা করার চেষ্টা করছে? কারণ মানুষের জন্যই বায়োস্ফিয়ার। এই যে সম্পর্ক, এটার জন্যই শুধু এনভায়রনমেন্ট কথাটা বলা হয় না, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন। ম্যালথাসের একটা তত্ত্ব আছে জিওগ্রাফি এবং ইকোনমিক্সে, ম্যালথাস তত্ত্বটা কি না, একটা হচ্ছে ফুড, ফুড মানে হচ্ছে এনভায়রনমেন্ট, সেখান থেকে আমরা পাই। আর একটা হচ্ছে পপুলেশন, পপুলেশন মানে হচ্ছে মানুষ। পপুলেশন কি করবে না, গুণোত্তর প্রবৃত্তিতে বাড়বে। গুণোত্তর প্রগতি মানে হচ্ছে, ধরো এখন যদি 2 লক্ষ মানে কোন একটা 2 লক্ষ টন ফুড সাপ্লাই থাকে কোন একটা রিজিয়নে, তো ফুড সাপ্লাই তো ইনক্রিজ করতে হবে, পপুলেশন বাড়ছে সেই সঙ্গে সঙ্গে, না হলে কিন্তু সমস্যা হবে, ফুড ক্রাইসিস হবে। তো ফুড বাড়বে এরকম ভাবে, 2টা হবে 4, 4টা হবে 6, 6টা হবে 8, 8টা 10, এরকম ভাবে বাড়বে। অর্থাৎ এটা এরিথমেটিক প্রোগ্রেশনে বাড়ে, অর্থাৎ মানে যোগ হয়ে হয়ে বাড়বে। আর পপুলেশনটা বাড়বে গুণোত্তর প্রগতিতে। যদি 2 থাকে সেটা হবে 4, 4টা হবে 8, 8টা হবে 16। তাহলে একদিন কি হবে না, ক্রাইসিস হবে। দেখো 2 এটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে, এটা প্রায় ম্যাচ করছে, এটা দেখো ডাবল হয়ে গেছে। অর্থাৎ পপুলেশন এমন হয়েছে যে ফুড সাপ্লাই কম, সুতরাং এই পপুলেশনের পক্ষে এই ফুড দিয়ে চলবে না, এরকম একটা সিচুয়েশন। এক্ষেত্রে কি ঘটনা না, এক্ষেত্রে পপুলেশন কিন্তু আবার কাজ করবে। এটাকে বলা হয় স্টেজ ডেমোগ্রাফিক স্টেজ থিওরি আছে। স্টেজ থিওরি মানে হচ্ছে পপুলেশন একরকম ভাবে বাড়বে, প্রথম দিকে দ্রুত গতিতে বাড়বে, তারপর একটা সময় গিয়ে আবার সেটা কমতে শুরু করবে। এটা হচ্ছে তত্ত্ব। তা না হলে ক্রাইসিস হবে এবং ক্রাইসিসের ফলেই সেগুলো কমবে। এই হচ্ছে তত্ত্ব। যাই হোক, এগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, আমাদের সিলেবাসেও সেভাবে ধরা নেই, জাস্ট একটু আলোচনা করলাম। তো আমাদের মেন যে জিনিস বায়োস্ফিয়ার, সেটা কাকে বলে না, বায়োস্ফিয়ার হচ্ছে, আমরা আগে পড়েছি অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার। তো এই হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ারের সঙ্গে যদি লিভিং অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস এগুলোকে যোগ করে দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা বলবো বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার অর্থাৎ ওই 3টি স্ফিয়ারের সঙ্গে
অ্যানিমেল এবং প্রাণী প্ল্যান্টগুলোকে, গাছপালা, উদ্ভিদ এবং জীবজন্তুকে যোগ করে দিলে সেটাকে বলবো বায়োস্ফিয়ার। দেখবে প্ল্যান্টগুলোকে বলা হয় ফ্লোরা, অ্যানিমেলকে বলা হয় ফানা, আর মাইক্রো অর্গানিজম মানে ছোট ছোট ব্যাকটেরিয়া, ইস্ট, ফাঙ্গাস, এই সমস্ত বিষয়গুলোকে বলা হয় মাইক্রো অর্গানিজম। অর্থাৎ কিংডম অফ, মানে জীবেদের কিংডম, জীবেদের রাজ্যে প্ল্যান্ট, অ্যানিমাল এবং ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ইস্ট এই সমস্ত কিছু থাকে। এইগুলোকে নিয়ে তৈরি হয় জীবজগৎ। এবার এই জগৎটা অবশ্যই লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ারের উপর নির্ভরশীল। এগুলো হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্টের সঙ্গে এটা রিলেটেড। তাহলে বায়োস্ফিয়ার হচ্ছে ইকোসিস্টেমের সর্ববৃহৎ ইউনিট, লার্জেস্ট ইউনিট অফ ইকোসিস্টেম হচ্ছে বায়োস্ফিয়ার। আর ইকোসিস্টেমের সব থেকে ছোট ইউনিট যেটা বলা হয় সেটাকে নর্মালি ইকোসিস্টেম বলে। ওটাই ছোট ইউনিট, ইকোসিস্টেম হচ্ছে ছোট ইউনিট, আর সব থেকে বড় হচ্ছে বায়োস্ফিয়ার। ইকোসিস্টেম মানে হচ্ছে যে এই অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্টস পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থাকে, জীবিকা, ধরো জীবন জীবিকা পরিচালনা করে। অর্থাৎ জলের উপর নির্ভর করে, স্থলভাগের উপর নির্ভর করে, অ্যাটমসফিয়ারের উপর নির্ভর করে, এবং এই জীবেরা একটা অ্যানিমেল আর একটা অ্যানিমেলের উপর নির্ভর করে এরকম ভাবে, এবং অ্যানিমেল প্ল্যান্টের উপর নির্ভর করে। এইভাবে পরস্পরের উপর নির্ভর করে, এটা ইকোসিস্টেম। এবার এইরকম ইকোসিস্টেম যখন বৃহৎ আকারের হয়, অর্থাৎ একটা রিজিয়ন বা একটা অঞ্চল, একটা দেশ এরকম দেশব্যাপী হয়, তখন সেটাকে বলবো বায়োস্ফিয়ার। ঠিক আছে? এবার এই বায়োস্ফিয়ারের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। প্রথমে দেখো বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য। এই বায়োডাইভার্সিটি কথাটা সর্বপ্রথম ইউজ করেন ওয়াল্টার রোজেন। এর মানে হচ্ছে মিলিয়ন, দেখো একজন দুজন নয়, মিলিয়নস অফ ডিস্টিংক্ট বায়োলজিক্যাল স্পিসিস। অর্থাৎ মিলিয়ন মানে হচ্ছে লক্ষ, মানে 10 লক্ষ মানে 1 মিলিয়ন। তো লক্ষাধিক মানে 10 লক্ষেরও অধিক স্পিসিস যখন কোনো একটা রিজিয়নে লক্ষ্য করা যায়, তখন সেই জায়গাটাকে আমরা বলবো বায়োডাইভার্সিটি রিজিয়ন। বোঝা গেল? সেইটাকে বায়োডাইভার্সিটি। কোনো একটা অঞ্চলে 10 রকমের স্পিসিস রয়েছে, সেটা বায়োডাইভার্সিটি না। বায়োডাইভার্সিটি মানে হচ্ছে লক্ষাধিক, এরকম ব্যাপার, এরকম রয়েছে। এবার বায়োডাইভার্সিটি কোথায় কেমন ধরনের হয়, এক একটা রিজিয়নে এক এক রকমের বায়োডাইভার্সিটি লক্ষ্য করা যায়। ফর এক্সাম্পল, ধরো বায়োডাইভার্সিটি ইজ রিচ অন ট্রপিক্স রিজিয়ন। ট্রপিক্স রিজিয়ন মানে কোনটা? ধরো এটা যদি আর্থ হয়, আর্থের এইরকম একটা রেখা আর এইরকম একটা রেখা আছে দেখতে, এটা নিরক্ষরেখা। তো ট্রপিক রিজিয়ন মানে এই অঞ্চলটা, ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন পর্যন্ত এই অঞ্চলটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন, নিরক্ষীয় অঞ্চলের। এই অঞ্চলটাতে বায়োডাইভার্সিটি সব থেকে বেশি দেখা যায়, অর্থাৎ জীববৈচিত্র্য দেখা যায়। কেন না? এখানে বৃষ্টিপাত হয়, আর বৃষ্টিপাত হলে গাছপালা হয়, সেখানে জঙ্গল আছে, ফরেস্ট আছে। টপিক অফ ক্যান্সার থেকে কোনটা বললেন? ক্যাপ্রিকর্ন, অর্থাৎ আচ্ছা, কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখার ওই মাঝামাঝি অংশটা, নিরক্ষীয় অঞ্চল থেকে আরম্ভ করে দুদিকে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রিজিয়ন পর্যন্ত। নেক্সট হচ্ছে টেরিস্টোরিয়াল বায়োডাইভার্সিটি। স্থলভাগের বায়োডাইভার্সিটি জলভাগের বায়োডাইভার্সিটি অপেক্ষা বেশি। ঠিক আছে? জলে জীব অনেক আছে, কিন্তু এদের বৈচিত্র্য কম। স্থলভাগে অনেক আছে। তুমি নিজের বাড়ির কাছাকাছি একটা এক্সাম্পল নাও। মনে করো একটা পন্ড, পুকুর,
সেখানে লিমিটেড কয়েকটা প্রাণী তুমি হয়তো হাতে গোনা তুমি নাম বলে দিতে পারবে, কিন্তু তোমার বাড়ির চারপাশে যদি একটা বাগান থাকে তাহলে সেখানে কি কি আছে তুমি হয়তো নামও বলতে পারবে না সব কটা। উদাহরণ হিসেবে বলছি, স্থলভাগ মানে হচ্ছে গোটা ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে এখানে। তো টেরিস্টোরিয়াল বায়োডাইভার্সিটি 25 টাইমস গ্রেটার দ্যান ওশেন বায়োডাইভার্সিটি। ঠিক আছে, তো সমুদ্রে যে জীব বৈচিত্র্য দেখা যায়, জীবেদের মধ্যে ভ্যারাইটি, ভ্যারাইটি মানে হচ্ছে ধরো একটা তিমি মাছ, ঠিক আছে, একটা তিমি মাছ, একটা মনে করো ডলফিন, একটা মনে করো শার্ক, এরকম এক একটা আলাদা আলাদা প্রজাতি। তো ওই যে ভ্যারাইটি, ওই ভ্যারাইটি অপেক্ষা স্থলভাগের ভ্যারাইটিটা অনেক বেশি। নেক্সট হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার হ্যাজ গ্রেটার বায়োডাইভার্সিটি। এই আর্থকে দুটি খণ্ডে যদি ভাগ করে দেওয়া হয়, সাউথ আর নর্থ, তো এই রিজিয়নটাতে বেশি বায়োডাইভার্সিটি। এই রিজিয়নটাতে কি আছে দেখো, অস্ট্রেলিয়া আছে বায়োডাইভার্সিটি রিজিয়ন, আফ্রিকা আছে সেখানেও জঙ্গল টঙ্গল আছে অনেক, বায়োডাইভার্সিটি রিজিয়ন, এবং তোমার সাউথ আমেরিকা আছে সেখানেও ফরেস্ট আছে, অ্যামাজন ফরেস্ট এটসেট্রা। তো অর্থাৎ এই জন্য সাউদার্ন হেমিস্ফিয়ারের রিজিয়নটা মানে বায়োডাইভার্সিটির জন্য বেশি, মানে বেশি ফ্রুটফুল ওই জায়গাটা। হিমালয়ান বেল্টে 25,000 স্পিসিসের প্ল্যান্ট রয়েছে, অর্থাৎ 25,000 রকমের বিভিন্ন বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, যেটা কিনা ওয়ার্ল্ডের 10% বায়োডাইভার্সিটিকে চিহ্নিত করে। ঠিক আছে, তো অবভিয়াসলি ইন্ডিয়ার একটা এই জায়গায় হিমালয়ান, শুধুমাত্র ইন্ডিয়া নয়, হিমালয়া, নেপাল, ভুটান, তিব্বত, তারপর এই সমস্ত অঞ্চলগুলো, চীন, এই সমস্ত অঞ্চলে হিমালয়া রয়েছে। তো এই বেল্টে 25,000 প্ল্যান্ট স্পিসিস রয়েছে। 1.4 মিলিয়ন আইডেন্টিফাইড আউট অফ 50 মিলিয়ন। কি বোঝা গেল এখানে? সায়েন্টিস্টরা মাত্র 1.5 মিলিয়নের কাছাকাছি, 4 মিলিয়ন একটু রাফ করে নাও, অ্যাপ্রক্স করে নাও, 1.5 মিলিয়ন এর কাছাকাছি আইডেন্টিফাই করতে পেরেছে এখনো পর্যন্ত 50 মিলিয়নের মধ্যে, মানে 50 মিলিয়ন 500 লক্ষ প্রজাতির মধ্যে বিজ্ঞানীরা অনুমান করছেন যে 500 লক্ষ প্রজাতি রয়েছে, কিন্তু তার মধ্যে মাত্র 1.5 মিলিয়ন আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। সায়েন্টিস্টরা নামকরণ করেছে, এটা অমুক প্রজাতি, এটা তমুক প্রজাতি, এইভাবে নামকরণ করেছে। বাকিগুলো কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। ঠিক আছে, নেক্সট হটস্পট। নরমান মায়ার্স এই টার্মটি দিয়েছিলেন। তো প্রথমে আমরা দেখলাম বায়োডাইভার্সিটি কাকে বলে, না যেখানে জীবেদের বৈচিত্র্য, মিলিয়ন ডিস্টিংক্ট অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস পাওয়া যায়, সেটাকে আমরা বলবো বায়োডাইভার্সিটি। এবার বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, না বায়োডাইভার্সিটি হটস্পট এটা শুধু হটস্পট নয়, বায়োডাইভার্সিটি হটস্পট এই টার্মটা দিয়েছিলেন নরমান মায়ার্স। তো এটা কাকে বলে, না কোনো একটা রিজিয়নের ক্রাইটেরিয়া, দেখো এখানে যা আছে ওই রকম ভাবে আমাদের মুখস্থ করার দরকার নেই, একদম সিম্পল ভাবে নিজের মতো করে মনে রাখবে যে কোনো একটা রিজিয়ন বায়োলজিক্যালি ডাইভার্সিফাইড, অর্থাৎ জীববৈচিত্র্য প্রচুর, ব্যাপক, কিন্তু রিচ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য প্রচুর, কিন্তু একই সঙ্গে থ্রেটেন্ড এরিয়া, সিরিয়াস থ্রেট রয়েছে। থ্রেটেন্ড মানে কি, কোনো কারণে সেই অঞ্চলের অ্যানিমাল অথবা প্ল্যান্ট এগুলো অবলুপ্তির পথে বা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? অবলুপ্ত হতে চলেছে বা ধীরে ধীরে অবলুপ্তির পথে চলেছে বা নষ্ট হয়ে যাচ্ছে এরিয়াটা, অথচ বায়োডাইভার্সিটি রিচ।
সেইটাকে বলবো হটস্পট। হটস্পট মানে হচ্ছে এখানে ভালো জায়গা কিন্তু নয়, হটস্পট মানে বরং ক্ষতিগ্রস্ত জায়গা। হটস্পট মানে হচ্ছে উত্তপ্ত অঞ্চল, তার মানে হট নয়, মানে রেড জোন এরকম বলতে চাইছি, অর্থাৎ ডেঞ্জার জোন। কি সেন্সে ডেঞ্জার? না রিচ বায়োডাইভার্সিটি, অথচ সেটা নষ্ট হচ্ছে, সেইগুলোকে বলবো হটস্পট। তো নরমান মায়ার সেই টার্মটা দিয়েছিলেন। তো ক্রাইটেরিয়াটা দেখো, একবার দেখে রাখো যে কিভাবে এই হটস্পটগুলোকে চিহ্নিত করা হয়। না বলছে অ্যাটলিস্ট 0.5% অথবা 1500 প্রজাতির স্পিসিস এর প্ল্যান্ট থাকবে, উদ্ভিদ থাকবে, যে উদ্ভিদগুলো এন্ডেমিক্স। এন্ডেমিক্স কথাটার মানে হচ্ছে, এটা মনে রাখবে, এন্ডেমিক মানে হচ্ছে ওই অঞ্চলের নেটিভ, মানে আদিবাসী। ধরো এমন একটা গাছ অস্ট্রেলিয়া থেকে আমি এনে আমাদের ইন্ডিয়াতে জঙ্গল করেছি, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার এন্ডেমিক প্রজাতি নয়, সেটা চলবে না। আমাদের ইন্ডিয়ার এন্ডেমিক প্রজাতি, ফর এক্সাম্পল ধরো আমের গাছ, জামের গাছ, কিছু ইন্ডিয়ান শাল গাছ, এরকম পাইন গাছ, ইন্ডিয়ান পাইন যদি হয়, তো সেই সমস্ত জঙ্গল। তো কি বলছে, সেই ধরনের উদ্ভিদ যাদের ভাস্কুলার প্ল্যান্ট রয়েছে, ভাস্কুলার প্ল্যান্ট মানে হচ্ছে নালিকাযুক্ত গাছ, মানে শাকসবজি ফলমূলের গাছ নয়, কাষ্ঠল গাছ, অর্থাৎ নালিবিহীন নয়, ওই রকম উদ্ভিদ এর প্রজাতি 1500 অথবা তার বেশি, বা তোমার 0.5%, সেই অঞ্চলের 0.5% যদি হয় কোনো একটা স্পিসিসের, তাহলে সেই অঞ্চলটাকে বলা হবে হটস্পট। মানে সেটা বায়োডাইভার্সিটি হটস্পটের যোগ্য বলে বিবেচিত হবে, এবং আরেকটা ক্রাইটেরিয়া এর সঙ্গে অ্যাড হবে তবে। সেটা কি না বায়োলজিক্যালি রিচ তো আমরা বুঝতেই পারছি ওপরের কন্ডিশনটা দেখে, have lost at least 70% its primary vegetation, অর্থাৎ এর যে ভেজিটেশন, মনে করো এইটা আগে ছিল অতীতে, এর 70% নষ্ট হয়ে গেছে, 70% প্রাণীরা বা উদ্ভিদরা নষ্ট হয়ে গেছে, এখানে আর নেই। আছে কতটা? না মাত্র 30% এখন আর পড়ে আছে, কিন্তু যেটা আছে এটাও রিচ, এবং এখানে অ্যাটলিস্ট 1500 প্রজাতির উদ্ভিদ পাওয়া যাবে, অথবা 0.5% স্পিসিস পাওয়া যাবে, যারা কিনা টোটাল ধরো এখানে মনে করো 10,000 গাছ রয়েছে, ঠিক আছে, তো তার 0.5% কি না রকমের প্রজাতি পাওয়া যাবে। 10,000 রকমের নয়, গাছ হয়তো 10,000 রয়েছে মনে করো, তাহলে হয়তো 50 রকমের বা 100 রকমের প্রজাতি রয়েছে, এইরকম বিষয়টা। তো 1500 স্পিসিস হতে হবে, বা 0.5% স্পিসিস হতে হবে কোনো একটা অঞ্চলে, এবং সেটা এন্ডেমিক হতে হবে, 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার, অ্যাটলিস্ট 70% সেখানে লস হয়ে গেছে আগে যা ছিল তার থেকে, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা অত গুরুত্ব দিয়ে ভাবার দরকার নেই, সিম্পলি যদি কখনো এক্সামে আসে তো এই 1500 বা 0.5% চোখে দেখতে পাবে, এবং 70% এটা চোখে দেখতে পাবে, তাহলে অ্যান্সার করতে পারবে। ওয়ার্ল্ডে টোটাল 36 বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, 36টা। তার মধ্যে ইন্ডিয়ার সঙ্গে লিঙ্কড বা ইন্ডিয়াতে রয়েছে 4টি হটস্পট। কি কি? একটা হচ্ছে হিমালয়া রিজিয়ন, মানে হচ্ছে একদম জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ, মায়ানমার পর্যন্ত, ঠিক আছে, ওইটা হচ্ছে হিমালয়া রিজিয়ন। নেক্সট হচ্ছে ইন্দো বার্মা কি না অরুণাচল প্রদেশ থেকে মায়ানমার পর্যন্ত একটা
ফরেস্ট জোন আছে, হিমালয় বাদ দিয়ে কিন্তু ফরেস্ট জোন আছে, তো সেই অঞ্চলটা। নেক্সট হচ্ছে সুন্দারল্যান্ড। সুন্দারল্যান্ড কোন জায়গাটা? না আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আরম্ভ করে একদম মালয়েশিয়া পর্যন্ত। ইন্ডিয়ার ম্যাপ দেখেছো তো, না দেখাতে হবে? মনে আছে যে আমাদের ইন্ডিয়ার এরকম জায়গায় ধরো আন্দামান দ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জ, হ্যাঁ স্যার। সেখান থেকে এই জায়গায় দেখবে মালয়েশিয়া থাকে। এর সঙ্গে হয়তো সেভাবে লিঙ্ক নেই, মানে এই জায়গাগুলো ছাড়া ছাড়া। তো এটাকে হটস্পট কিভাবে বলছে? এখানে তো জঙ্গল নেই সেভাবে, বা ছোট রিজিয়ন। তো এখানে বিভিন্ন শুধুমাত্র আমাদের কি বলবো টেরিস্টোরিয়াল নয়, এখানে ওয়াটার বা ওশেন ইকোসিস্টেম রয়েছে। এই জন্য এখানে প্রচুর কোরাল রিফ রয়েছে, মানে সমুদ্রের নিচে, সেই জন্য। আর কোরাল যেখানে রিফ যেখানে থাকে সেই জায়গায় কিন্তু বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীরা সেখানে বসবাস করে। নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা। ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, পশ্চিম ঘাট পর্বতমালা থেকে এই রিজিয়ন থেকে একদম শ্রীলঙ্কা পর্যন্ত, এই রিজিয়ন পর্যন্ত এইটাকে হটস্পট বলে একটা চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ার 4টি হটস্পট মাঝে মধ্যে পরীক্ষায় আসে এবং অ্যান্সার হয়তো এরকম ভাবে দেবে, একটা হিমালয়া, 2 নাম্বার হচ্ছে ইন্দো বার্মা, 3 নাম্বার হচ্ছে হয়তো বললো সুন্দারল্যান্ড, তারপর 4 নাম্বার বলা হলো ইস্টার্ন ঘাট। তাহলে কোনটি নয়? ইস্টার্ন ঘাট। ঠিক আছে, এরকম ভাবে আইডেন্টিফাই করতে হবে কোনটা ট্রু বা কোনটা ফলস, সেটা আমাদেরকে বুঝতে হবে। নেক্সট, মেগা ডাইভার্সিটি। ইন্ডিয়া কিন্তু এটার মধ্যেও পড়ে। মেগা ডাইভার্সিটি মানে হচ্ছে, অর্থাৎ কোনো একটা, এটা নর্মালি রিজিয়ন নয়, জেনারেলি কান্ট্রিগুলোকে ইন্ডিকেট করা হয়। কোনো একটা কান্ট্রি যার বায়োডাইভার্সিটি এতটাই বেশি যে সেই কান্ট্রিটাকে বলা হয় মেগা ডাইভার্সিটি। এবং তার কন্ডিশন আছে। কন্ডিশন কি না, অ্যাটলিস্ট 5000 স্পিসিস এন্ডেমিক প্ল্যান্ট থাকতে হবে কোনো কান্ট্রিতে। আমাদের ইন্ডিয়ার যেমন হিমালয়া রিজিয়নে আমরা দেখলাম 25,000 প্ল্যান্ট রয়েছে। ঠিক আছে, 25,000-এর মধ্যে 5,000 তো এন্ডেমিক বের হবেই সেখানে, স্বাভাবিক। তাহলে আমরা কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করছি। হিমালয়া রিজিয়নেই রয়েছে, এছাড়াও আবার অন্যান্য ধরো মধ্যপ্রদেশে ফরেস্ট রয়েছে, তারপর পশ্চিম ঘাট, পূর্ব ঘাট এবং সুন্দরবন, এই সমস্ত বড় বড়। এছাড়া 18টা আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সব থেকে বড় কথা। এই সব মিলিয়ে ভ্যারাইটি টাইপসের আমাদের কিন্তু প্ল্যান্টস আমাদের রয়েছে। এটা ক্রস করে গেছে, অনেক বেশি রয়েছে। নেক্সট আরেকটা ক্রাইটেরিয়া দেখো, মেরিন ইকোসিস্টেম থাকতে হবে উইথিন দ্য বর্ডার। তা আমাদের বর্ডার কিন্তু অনেকটা, মানে আমাদের ইন্ডিয়ার বর্ডারের বরং বেশিরভাগটাই মেরিন, অর্থাৎ জল, মানে ওশেন ওয়াটার রয়েছে যেখানে। তো দুটো ক্রাইটেরিয়াই কিন্তু আমরা ফুলফিল করেছি, যে জন্য ইন্ডিয়াকে বলা হয় মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এই মেগা ডাইভার্সিটি কান্ট্রি ওয়ার্ল্ডে টোটাল 17টি রয়েছে। 17টার মধ্যে ইন্ডিয়া একটা। এবং বেশিরভাগ কান্ট্রিগুলো কোথায় অবস্থিত? ওই যে লোকেশন, ট্রপিক্যাল আর সাবট্রপিক্যাল রিজিয়ন, ওই জায়গাটাই অবস্থিত, অর্থাৎ ওই নিরক্ষরেখার আশেপাশে অঞ্চলগুলোতে। আর্থকে যদি ভাগ করা হয় তো বেশিরভাগ ওই নিরক্ষরিয়া রেখার আশেপাশে ওই অঞ্চলগুলোতে পাওয়া যায়। ঠিক আছে, ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে বলবে। উদাহরণগুলো থেকে তো প্রশ্ন আসবে। না, আমাদের
উদাহরণ বলতে আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া ছাড়া আর কিছু মনে রাখার দরকার নেই নাম। উদাহরণ বলতে কি বলতে চাইছো? মানে আপনি আগে যেমন বললেন না, ওই হিমালয়ান ইস্টার্ন ঘাট, ওইখানে উদাহরণগুলো তো লেখা ছিল না, তো সেই ক্ষেত্রে। হ্যাঁ, উদাহরণ বলতে ওই 4টি হটস্পট, ওই নামগুলো মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, হটস্পট যে 4টি কি কি বললাম, একটা হচ্ছে হিমালয়া রিজিয়ন, 2 নাম্বার হচ্ছে ইন্দো বার্মা, হিমালয়ের সঙ্গে সঙ্গে চলে যাবে ইন্দো বার্মা। রিজিয়নগুলো দেখে নাও তাহলে বুঝতে পারবে। একটা হিমালয়া রিজিয়ন মানে ওপরের দিকটা, ইন্ডিয়ার এই অঞ্চলটা। আর ইন্দো বার্মা মানে হচ্ছে এই অরুণাচল প্রদেশ থেকে চলে যাচ্ছে একদম মায়ানমার পর্যন্ত। মায়ানমারকে আগে বার্মা, ব্রহ্মদেশ বলা হতো বার্মা, তো সেইটা ইন্দো বার্মা রিজিয়ন। আর নেক্সট হচ্ছে আমাদের সুন্দাল্যান্ড, অর্থাৎ এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মালয়েশিয়া পর্যন্ত এই দিকটা, এই জায়গাটা সুন্দাল্যান্ড মানে দ্বীপপুঞ্জ অঞ্চলগুলো। আর শ্রীলঙ্কা থেকে ওয়েস্টার্ন ঘাট থেকে শ্রীলঙ্কা এই রিজিয়নটা, এইটাকে ওয়েস্টার্ন ঘাট। তাহলে মনে থাকে এই 4টি রিজিয়ন। ঠিক আছে, ওইটা হচ্ছে হটস্পট অঞ্চল। নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি মেজার। এটা তো পরিমাপ করতে হবে কিভাবে একটা বায়োডাইভার্সিটি হচ্ছে কোন একটা অঞ্চল। তো সেটার মেজারটা হুইটেকার দিয়েছিলেন। এই মেজারটা না, আলফা বিটা গামা 3টি মেজার রয়েছে বায়োডাইভার্সিটি। আলফা মেজারটা কি বলে, সেম কমিউনিটি অ্যান্ড হ্যাবিটেট, এদের মধ্যে যে ডাইভার্সিটি, সেম কমিউনিটি হ্যাবিটেট মানে সেম ইকোসিস্টেম, সেম অঞ্চল, সেম রিজিয়ন, সেটাকে বলে। সেখানে যদি বিভিন্ন টাইপের বায়োডাইভার্সিটি মানে বিভিন্ন টাইপের উদ্ভিদ প্রাণী লক্ষ্য করা যায়, সেটাকে বলা হবে আলফা ডাইভার্সিটি। মানে এটাকে লোকাল মেজার বলছে। ফর এক্সাম্পল, ধরো একটা লেক, দিঘি, বা কোনো একটা অঞ্চলের ফরেস্ট, কোনো একটা অঞ্চলের ফরেস্ট, আমি বলছি না যে হিমালয় রিজিয়নের পুরো ফরেস্ট, তা বলছি না। কোনো একটা অঞ্চলের ফরেস্ট, মনে করো নদিয়া ডিস্ট্রিক্টের ফরেস্ট, ঠিক ঠিক আছে, এইরকম মেদিনীপুরের ফরেস্ট, এইরকম। তো সেই ফরেস্টে বিভিন্ন টাইপের হয়তো হরিণ আছে, তারপর হয়তো খরগোশ আছে, শেয়াল আছে, এরকম বিভিন্ন টাইপের বাঁদর আছে, এরকম প্রাণী রয়েছে, আরো অন্যান্য অনেক প্রাণী রয়েছে, এবং বিভিন্ন টাইপের উদ্ভিদ রয়েছে। তো সেই যে ডাইভার্সিটি, সেটা হচ্ছে আলফা মেজার, লোকাল মেজার। সেম কমিউনিটি, সেম ইকোসিস্টেম, লেক বা রিভার, সেম টাইপের ইকোসিস্টেম, সেটা তার মধ্যে বিভিন্ন প্রাণী, মাছ এবং অন্যান্য প্রাণী। এটা বিটা মেজারটা একটু বড়, অর্থাৎ আলফার থেকে বিটাটা একটু বড় মেজার, একটু বড় অঞ্চলে মেজারমেন্টটা করা হয়। কি না, অ্যালং এনভায়রনমেন্টাল গ্রেডিয়েন্ট, অর্থাৎ বিটুইন টু ইকোসিস্টেম, অর্থাৎ একটা পরিবেশগত অঞ্চল। যেমন ধরো নদিয়ার ফরেস্ট এবং রিভার গঙ্গা, দুটো ইকোসিস্টেমকে একসঙ্গে যদি আমরা ধরি, তো সেটা কি হবে না, সেটা হচ্ছে বিটা মেজারমেন্ট। একসঙ্গে দুটি ইকোসিস্টেম তার মধ্যে। একটা ফরেস্টের মধ্য দিয়ে বা পাশ দিয়ে জঙ্গল, যদি নদী চলে যায়, তাহলে নদীর একটা ইকোসিস্টেম আছে এবং ফরেস্টের ইকোসিস্টেম আছে। তাহলে এটা কিন্তু আরো বড়। ফরেস্টে মনে করো 10 রকমের প্রজাতি রয়েছে, আর নদীতে মনে করো 5 রকমের প্রজাতি রয়েছে, টোটাল 15 রকমের প্রজাতি রয়েছে। বোঝা গেল? এটা হচ্ছে বিটা মেজারমেন্ট। আর গামা মানে হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল রিজিয়ন, একটা বৃহৎ রিজিয়ন। জিওগ্রাফিক্যাল রিজিয়ন মানে কি, ফর এক্সাম্পল সুন্দরবন এলাকা। এবার সুন্দরবন এলাকা মানে কি, সুন্দরবনে ফরেস্ট আছে, সুন্দরবনে রিভার আছে,
সুন্দরবনে বে অফ বেঙ্গল আছে, এরকম পুরো একটা জায়গা জুড়ে, বৃহৎ অঞ্চল জুড়ে সেখানে বিভিন্ন টাইপের, যদি ফরেস্টে 10 রকম পাওয়া যায়, রিভারে 5 রকম পাওয়া যায়, এবং সমুদ্রে যদি আরো 5 রকম পাওয়া যায়, টোটাল 20 রকমের প্রজাতি। আমি এটা এক্সাম্পল পারপাসে বলছি, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এইটাকে বলা হবে গামা রিজিয়ন। আরেকটা ছোট্ট আলফাটা একটা আর বিটাটা দুটো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আলফাটা একটা ইকোসিস্টেম, বিটাটা দুটি, আর গামাটা হচ্ছে মোর দেন 2। ঠিক আছে? রিজিয়ন হিসেবে ভাবতে গেলে ওটা ওয়াইড রিজিয়ন। ঠিক আছে? এখানে দেখো ওই জিনিসটাকেই ছবি আকারে দেখানো হয়েছে। আমি এক্সাম্পল হিসেবে বলছি, আলফাটা মনে করো একটা ডেজার্ট রিজিয়ন, ভারতের থর মরুভূমি। আচ্ছা, আমি তিনটি ইকোসিস্টেমকে আমি আলাদাভাবে বলছি। এইটা ডেজার্ট, উদাহরণ হিসেবে বলছি এটা ডেজার্ট। আর এটা মনে করো একটা রিভার বা ওশেন, ঠিক আছে? আর এইটা মনে করো ফরেস্ট। আমি তিনটি ডিফারেন্ট রিজিয়নকে বললাম। তাহলে রিভারে দেখো 3 রকমের প্রজাতি রয়েছে। এই ছবিটার ভেতরের দিকে তাকা, 3 রকমের প্রজাতি রয়েছে, মানে এই নয় 3টি প্রজাতি রয়েছে এমন নয়। ধরো এই গোল জিনিসটা বোঝাচ্ছে মাছ, কোনো একটা প্রজাতির মাছ। রিভার হচ্ছে মিষ্টি জল, মনে করো রুই মাছ। তো রুই মাছ মনে করো একটা নদীতে যে অঞ্চলটার কথা বলা হচ্ছে, সেখানে মনে করো 5000 রয়েছে। তাহলে 5000 প্রজাতি নয়, প্রজাতি কিন্তু একটাই, ক্যাটাগরি বা টাইপসটা কিন্তু একটাই। ঠিক আছে? এরকম মনে করো কুমির রয়েছে, কুমির মনে করো 500টা কুমির রয়েছে বা 100টা কুমির রয়েছে ওই অঞ্চলে। এবার কুমির একটা প্রজাতি হলো, 100টা কুমির থাকলো প্রজাতি হিসেবে একটা। এবার মনে করো আরো একটা অন্য কোনো প্রাণী রয়েছে, অন্য কোনো মাছ রয়েছে, সেটাও মনে করো 1500 রয়েছে, কিন্তু ধরতে হবে একটা, কারণ প্রজাতি হিসেবে। তাহলে এই ছবিটার দিকে তাকালে আমরা কি বুঝতে পারবো, যে এখানে মার্ক করছি 1, 2 আর 3, 3 রকমের প্রজাতি রয়েছে। এটা ধরছি না, কারণ এটা অলরেডি ক্যালকুলেট করা হয়েছে। বোঝা গেল? ফর এক্সাম্পল আমরা দিয়েছি ধরো ফিশ, ক্রোকোডাইল এবং হয়তো অন্য কিছু, কচ্ছপ মনে করো, ঠিক আছে, টার্টেল, এরকম এইগুলো রয়েছে 3 রকমের প্রজাতি। এখানে আলফা ডেজার্টে মনে করো কি রয়েছে, ধরো র্যাটেল স্নেক রয়েছে, আর মনে করো কিছু গিরগিটি রয়েছে বা ইনসেক্টস, কীট পতঙ্গ, ফর এক্সাম্পল কোনো একটা পার্টিকুলার টাইপের। সেটা রয়েছে অনেকগুলোই, কিন্তু ধরছি আমরা একটাই, কারণ প্রজাতিটা একটাই। আলাদা আলাদা প্রজাতি হলে আলাদা আলাদাভাবে ধরবো, ঠিক আছে? তো এটার ইন্টারনালি কি দেখা গেল না, এখানে 2 রকমের বায়োডাইভার্সিটি রয়েছে, স্পিসিস রয়েছে। এবার আমরা তৃতীয়টাকে এখন বাদ দিচ্ছি। এখন এই অঞ্চলটা ভেবে বলো যে কত রকমের প্রজাতি রয়েছে। একটা হচ্ছে আমাদের ডেজার্ট আর একটা রিভার, এই দুটোকে একসঙ্গে নিয়ে যদি আমরা ভাবি, সেটাই বিটা ডাইভার্সিটি। কত রকমের? তাহলে আলফা প্লাস আলফা যোগ করলে টোটাল 5 রকমের না, 4 রকমের হচ্ছে। কেন? কারণ এখানে টোটাল 3 রকমের প্রজাতি আছে, এখানে 2 রকমের প্রজাতি আছে, কিন্তু একটা প্রজাতি দুটো জায়গাতেই কমন পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তাহলে টোটাল যদি গুনতে শুরু করি আমরা,
এই গোলটা একরকম, এই স্টারটা একরকম 2, ট্রায়াঙ্গেলটা একরকম 3, আর এইটা হচ্ছে ষড়ভুজটা একরকম হেক্সাগন 4, টোটাল 4 রকম। এই গোল বা সার্কেলটা আমরা অলরেডি আগে কাউন্ট করে নিয়েছি, অলরেডি আমরা পেয়েছি। তাহলে টোটাল 4 রকমের ডাইভার্সিটি, অর্থাৎ 4 রকমের জীব রয়েছে। অর্থাৎ মনে করো কচ্ছপ জঙ্গলেও থাকে, আবার নদীতেও থাকে, এরকম হচ্ছে মনে করো উভচর। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে একবারই ধরবো, দু জায়গায় আছে বলে দুবার ধরবো না। তাহলে বিটা ডাইভার্সিটি হচ্ছে দুটি ইকোসিস্টেমের মধ্যে বিচার করব। আর গামা কি না, গামা হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল রিজিয়ন, একটা বৃহৎ রিজিয়ন। সেখানে ডেজার্ট পড়তে পারে, রিভার পড়তে পারে, ফরেস্ট পড়তে পারে, একটা রিজিয়ন, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, সাউথ ইন্ডিয়া, ঠিক আছে, নর্থ ইস্টার্ন রিজিয়ন, এইভাবে বলি তো। তো সেই রকম ভাবে, বা সুন্দরবন অঞ্চল, সুন্দরবন অঞ্চল বললে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের সুন্দরবন নয়, বাংলাদেশটাকেও নিতে হবে, বাংলাদেশের অঞ্চলটাও চলে আসবে। ঠিক আছে, এরকম রিজিয়ন, তার যে ডাইভার্সিটি সেটাকে গামা ডাইভার্সিটি। এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই? যখন আমরা গামা ডাইভার্সিটি ক্যালকুলেট করছি তখন দেখো 1, 2, 3, এখান থেকে একটা নতুন এলো 4, আর এখানে আর একটা এসছে 5। বাকিগুলো দেখো অলরেডি আছে, অলরেডি অন্য কোথাও পেয়েছি। টোটাল গামা রিজিয়ন হচ্ছে টোটাল 5 রকম। ঠিক আছে, মানে গামা ডাইভার্সিটি এইভাবে ভাবতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা এখানে মাথায় রাখবে, দুটি ইকোসিস্টেমের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটোন বলা হয়। ইকোটোন, ইকোটোন কাকে বলে? ইকোটোন মানে হচ্ছে দুটি ইকোসিস্টেমের মধ্যবর্তী অঞ্চলকে। উদাহরণ হিসেবে দেখো, মনে করো এটা ডেজার্ট, মরুভূমি, আর এটা মনে করো ফরেস্ট। এবার এমন একটা জায়গা যেখান থেকে হঠাৎ করে জঙ্গল তৈরি হয়ে গেছে, হঠাৎ করে মরুভূমি হয়েছে, এমন কিন্তু নয়। যেটা আমাদের ডেজার্ট, প্রথমে হয়তো একদম খাঁ খাঁ মরুভূমি, বালি আর বালি, কিছু নেই। তারপর হয়তো দেখবে কাঁটা জাতীয় গাছ, তারপর হয়তো একটু দূরে এসে হয়তো ঝোপ জাতীয় গাছ, মানে যেখানে সবুজ টাইপের উদ্ভিদ, অর্থাৎ পাতা লতা পাতা আছে। তারপর হয়তো ঘাস জাতীয় গাছ, তারপর হয়তো একটু জলাশয় টাইপের কিছু আছে, তারপরে হয়তো ফরেস্টের ছোট ছোট গাছ, তারপর হয়তো ফরেস্টের বড় বড় গাছ, এইভাবে শুরু হচ্ছে ফরেস্ট। তাহলে মাঝখানের অংশটা এক রকমেরই আলাদা টাইপের ইকোসিস্টেমের মতো। কিরকম না, যেটা না মরুভূমি না ডেজার্ট, নট এ ডেজার্ট, নট এ ফরেস্ট। ক্লিয়ার? অর্থাৎ সেই জায়গাটা একরকম বৈশিষ্ট্য নয়, কোথাও কাঁটা জাতীয় গাছ, কোথাও ঝোপ জাতীয় গাছ, কোথাও লতা পাতা, কোথাও ছোট ছোট গাছ, এরকম করে এমন একটা নতুন রিজিয়ন সৃষ্টি করেছে, সেই অঞ্চলটাকে বলবো ইকোটোন। ঠিক আছে, অর্থাৎ দুটি ইকোসিস্টেমের, এটা ইকোসিস্টেম 1, এটা ইকোসিস্টেম 2, এর মাঝামাঝি অঞ্চলটাকে বলবো আমরা ইকোটোন। ক্লিয়ার? মনে থাকবে তো? শর্ট কোশ্চেন বা এমসিকিউ আসে, ইকোটোন কাকে বলে। নেক্সট, অন্যভাবে ভাবলে আমরা এইভাবেও বায়োডাইভার্সিটিকে ভাগ করতে পারি বা মেজার করতে পারি। স্পিসিস অনুযায়ী, টোটাল নাম্বার অফ স্পিসিস উইদিন দ্য এরিয়া, কোনো একটা এরিয়াতে কত রকমের স্পিসিস আছে সেইভাবেও আমরা ভাবতে পারি। এটা অন্যভাবে মেজার করছে। আগেরটা হচ্ছে স্পিসিসের নাম্বার অফ স্পিসিস, নাম্বার অফ স্পিসিস, ওইটা দেখে আমরা মেজার করেছি। এখানে কিন্তু শুধুমাত্র স্পিসিস দেখে নয়, এখানে ভ্যারাইটি দেখে, টাইপস বা ভ্যারাইটি বিষয় দেখে আমরা মেজার করতে পারি। কীরকম? 1 নাম্বার স্পিসিস দেখে মেজার করছি, অর্থাৎ কোনো একটা অঞ্চলে কত রকমের উদ্ভিদ প্রাণী রয়েছে সেটা বায়োডাইভার্সিটি মেজার করছে। এগেন জেনেটিক চেঞ্জ দেখেও আমরা মেজার করতে পারি। ফর এক্সাম্পল, কোনো একটা অঞ্চলে
যেমন ধরো মুর্শিদাবাদ মালদা অঞ্চলে ম্যাঙ্গো আমের ভ্যারাইটি, বিভিন্ন প্রজাতির আম রয়েছে, সেই যে বিভিন্ন সবগুলোই কিন্তু পার্টিকুলার একটা স্পিসিস। কি স্পিসিস? হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো এবার সেই ম্যাঙ্গোর হয়তো 5 রকম 7 রকম 10 রকম ভ্যারাইটি কোনো একটা অঞ্চলে রয়েছে, তাহলে সেটাও একটা বায়োডাইভার্সিটি। কোনো একটা জায়গায়, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে ডগ, কুকুর, ডগের দেখবে ভ্যারাইটি টাইপস রয়েছে, বিভিন্ন প্রজাতি রয়েছে, সবগুলোই কিন্তু ডগ, কিন্তু তাদের আবার বিভিন্ন প্রজাতি রয়েছে, তো জেনেটিক বিষয় সেটা। তো সেই অনুযায়ী আমরা ভাগ করতে পারি বায়োডাইভার্সিটি কত। নেক্সট ইকোসিস্টেম অনুযায়ী, ইকোসিস্টেম অনুযায়ী আমরা ভাগ ভাগ করতে পারি। যেমন ধরো ফরেস্ট আছে কিনা, মাউন্টেন আছে কিনা, রিভার আছে কিনা, ডেজার্ট আছে কিনা, ঠিক আছে, ওয়েটল্যান্ডস আছে কিনা, এইরকম বিভিন্ন টাইপের ইকোসিস্টেম অনুযায়ী ভাগ করতে পারি, ঠিক আছে। নেক্সট বায়োডাইভার্সিটিকে এন্ডেমিক অনুযায়ী ভাগ করতে পারি। যেমন ধরো অস্ট্রেলিয়ান ইকোসিস্টেম, যেমন অস্ট্রেলিয়ার স্পেসিফিক ক্যাঙ্গারু পাওয়া যায়, যেটা আর কোথাও কোনো জায়গার তোমার এন্ডেমিক নয়। অ্যান্টার্কটিকাতে কি পাওয়া যায়? অ্যান্টার্কটিকাতে কি পাওয়া যায় মনে আছে? কেউ জানো? পেঙ্গুইন পাওয়া যায়, যেটা আর কোথাও পাওয়া যায় না, পৃথিবীর কোনো অঞ্চলে পাওয়া যায় না। আর্কটিক, সেখানে অর্থাৎ নর্থ পোলে মেরু ভালুক পাওয়া যায়, তো ওখানের মেরু ভালুকের যে প্রজাতি ওইটা আর কোথাও পাওয়া যায় না, ঠিক আছে। দুটোই কিন্তু বরফে মোড়া জায়গা, কিন্তু দুটির বৈশিষ্ট্য আলাদা। আর্কটিকে কি পাওয়া যায়? মেরু ভালুক, আর অ্যান্টার্কটিকাতে পাওয়া যায় পেঙ্গুইন। মাদাগাস্কার, আলাস্কা, হাওয়াই দ্বীপপুঞ্জ, এইগুলোতে ভ্যারাইটি টাইপসের জীব রয়েছে, যেগুলো ওই অঞ্চলের স্পেসিফিক, ঠিক আছে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা বায়োডাইভার্সিটিকে ভাগ করতে পারি। তবে এইটা আগেরটা আলফা বিটা গামা, এটা মনে রাখবে। নেক্সট, আমাদের বায়োডাইভার্সিটি বা বায়োস্ফিয়ার এর 3 রকমের ভাগ রয়েছে অ্যাকর্ডিং টু তাদের সাইজ এবং তাদের কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ইন্ডিয়াতে এই ভাগগুলো দেখো, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি একটা, 2 নম্বর ন্যাশনাল পার্ক এবং 3 নম্বর বায়োস্ফিয়ার রিজার্ভ। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কাদের বলবো না? যেগুলো তুলনামূলকভাবে ছোট এলাকা এবং পার্টিকুলারলি ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করে। সেটার মুখ্য উদ্দেশ্য বা মেন গোল হচ্ছে ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করা। ক্লিয়ার? সেটা গভর্নমেন্টের হতে পারে বা প্রাইভেটলি ওন্ড হতে পারে, কোনো প্রাইভেট কোম্পানিরও হতে পারে। যেরকম আমাদের কাছাকাছি যেগুলো, যেমন ধরো উত্তরবঙ্গে চাপড়ামারি, নদিয়ার বেতুয়া ডহরি, বর্ধমানের রমনা বাগান, এইগুলো কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এগুলোতে কি কি রাখা হয়? যেমন দেখবে হরিণ রাখা হয়, বিভিন্ন প্রজাতির খরগোশ রাখা হয়, তারপর ধরো কুমির রাখা হয়, এমনকি চিতা টিতাও রাখা যেতে পারে এসব অঞ্চলে। প্রাণীদের সংরক্ষণ মূলত। ন্যাশনাল পার্ক কি? মনে রাখবে, ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ এইগুলো কোনো প্রাইভেট কোম্পানির নয়, এগুলো কান্ট্রির সম্পদ, গভর্নমেন্টের। এখানে ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভের বৈশিষ্ট্য প্রায় সেম। ফ্লোরা ফানা ল্যান্ডস্কেপ, অর্থাৎ প্রাণী উদ্ভিদ এবং ভূমি, সেই অঞ্চলটাকে সংরক্ষণ করাটা হচ্ছে ন্যাশনাল পার্ক। একই রকম ভাবে বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রেও তাই। তবে দুটোর মধ্যে পার্থক্য কি না, বায়োস্ফিয়ার রিজার্ভ ন্যাশনাল পার্কের থেকে বড়।
এই জন্য দেখবে এমন অনেক ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলো একই সঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ন্যাশনাল পার্ক। ঠিক আছে, অর্থাৎ সব ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার নয়, রিজার্ভ নয়, কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের অনেকগুলোই ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। যেমন এক্সাম্পল সুন্দরবন, এটাকে আমরা ন্যাশনাল পার্কও বলতে পারি, আবার বায়োস্ফিয়ার রিজার্ভও বলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো, ন্যাশনাল পার্কে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিষিদ্ধ, হিউম্যান এক্সপ্লয়টেশন নিষিদ্ধ, পলিউশন নিষিদ্ধ। বোঝা গেল বিষয়টা? অর্থাৎ ন্যাশনাল পার্ক যেটা হবে, সুন্দরবনে ইন্ডাস্ট্রি করা যাবে না, কাজিরাঙ্গাতে ইন্ডাস্ট্রি করা যাবে না, এইরকম ব্যাপার। হিউম্যান এক্সপ্লয়টেশন, গাছ কাটা, প্রাণীদের হত্যা করা, এগুলো করা যাবে না, এগুলো নিষিদ্ধ। ঠিক আছে, কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটি যে অ্যালাউ নেই তা কিন্তু নয়। ট্যুরিজম এরকম টাইপের বিষয়গুলো অ্যালাউ আছে, সেখানে গাছ কাটা, সেখানে কোনো কি বলবো হোটেল বা এইসব বানানো, এগুলো অ্যালাউ নেই। কিন্তু ট্যুরিস্ট হিসেবে সেখানে দেখার জন্য সেগুলো অ্যালাউ আছে। হয়তো জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট রাস্তা করা আছে, সেদিকে গাড়ি নিয়ে হয়তো দেখতে যেতে দেবে ট্যুরিজম হিসেবে। নেক্সট হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা অনেক বড় একটা রিজিয়ন, এবং এখানে এই বায়োস্ফিয়ার বিষয়টাই কিন্তু এমন বিষয় যেখানে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, ঠিক আছে, MAB এটাকে বলা হয়, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার ইউনেস্কো প্রোগ্রাম। অর্থাৎ মানুষের সঙ্গে বায়োস্ফিয়ারের একটা সম্পর্ক থাকতে পারে। ন্যাশনাল পার্কে কিন্তু সেটা বলছে না। কিরকম? দেখো, এটা লার্জ এরিয়া, এবং এটা আমরা পরে আসছি, রিজিয়নগুলো আমরা দেখতে পাবো যে এখানে রিসার্চ হয়, গবেষণা হয়, এডুকেশন হয়, ইকোনমিক অ্যাক্টিভিটি করা যেতে পারে। কিন্তু অনেক বড় এরিয়া। ইকোনমিক অ্যাক্টিভিটি কি? ধরো মেডিসিন সংগ্রহ করা, মধু সংগ্রহ করা, এগুলো তো ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এমনকি ফরেস্টের উড সংগ্রহ করা, এটাও পড়ে এর মধ্যে। এবং ট্রাইবাল লিভিং, কিছু আদিবাসী মানুষ যারা ওখানকার লোকাল, তারাও সেখানে থাকতে পারে, এইগুলো অ্যালাউ আছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে রাখবে, ইন্ডিয়ার টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে 18। এবার প্রশ্নটা কেমন এসছে দেখতে হবে। সিম্পলি ইন্ডিয়ার টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত, এরকম প্রশ্ন এলে 18। কিন্তু ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্ডারে বা ইউনেস্কো লিস্টেড বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে 12টি। এটা মাথায় রাখবে, এবং এটা চেঞ্জ হয়, ধীরে ধীরে বাড়ছে। আগে 10টা ছিল, 11টা হলো, 12টা হলো, এইভাবে। ঠিক আছে, এটা মনে রাখবে যে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা টোটাল 18, তার মধ্যে ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের মধ্যে পড়ে 12টি। ঠিক আছে, এবার বায়োস্ফিয়ারের স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। দেখো, একদম ভেতরের একটা রিজিয়ন, সেই রিজিয়নটার নাম হচ্ছে কোর জোন। সেখানে শুধুমাত্র অ্যানিম্যাল এবং প্ল্যান্ট থাকে, সেখানে কোনো রকম হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ নেই। তারপরের জোনটাকে বলা হচ্ছে বাফার জোন। এখানেও হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ নেই, ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যালাউ নেই। শুধুমাত্র রিসার্চের পারপাসে যদি যাওয়ার প্রয়োজন হয়, গবেষকরা এখানে যেতে পারেন পারমিশন নিয়ে। অর্থাৎ ওই রকম হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ আছে। নেক্সট, একদম বাইরের অঞ্চলটা ট্রানজিশন জোন। এখানে হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ আছে, ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যালাউ আছে। এবং দেখো,
বসতি নির্মাণও কিন্তু এখানে অ্যালাউ আছে, অর্থাৎ ট্রাইবাল পিপুলরা থাকে কোথায়, জঙ্গলের একদম মাঝখানে থাকে এমন নয়, ওরা ট্রানজিশন জোনে থাকে, যেখানে অ্যানিমেলের আক্রমণ কম হয় সেই রকম সাইটগুলোতে থাকে, বাইরের অঞ্চল। ঠিক আছে, তাহলে একদম বাইরের অঞ্চলটাকে বলবো ট্রানজিশন জোন। এইটা একবার এসেছিল নেট পরীক্ষায়। এখানে হিউম্যান অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যালাউ করা হয়, মধু সংগ্রহ করা, মাছ সংগ্রহ করা, কাঠ সংগ্রহ করা, জ্বালানি কাঠ সংগ্রহ করা, এরকম মেডিসিন সংগ্রহ করা, এবং আরো অন্যান্য যা কিছু পাওয়া যায় জঙ্গল থেকে, ফরেস্ট থেকে, সেগুলো অ্যালাউ আছে, এবং মানুষের বসতি নির্মাণ করা। বাফার জোনে সায়েন্টিফিক রিসার্চ, এডুকেশনাল পারপাসে অ্যাক্টিভিটি অ্যালাউ আছে, কিন্তু কোর জোনে স্ট্রিক্টলি প্রহিবিটেড, হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ নেই, সেখানে যেতে দেওয়া হয়। ঠিক আছে, সুন্দরবনে যদি বেড়াতে যাও দেখবে কিছু কিছু অঞ্চলে কিন্তু যেতে দেওয়া হয় না, অর্থাৎ যখন যাবে তারাই বলে দেবে যে ওই জায়গায় আমাদের যাওয়া নিষিদ্ধ। যদি এবার সব সময় হয়তো গার্ড থাকে না, আগে এরকম ব্যাপার হতো না, সব সময় হয়তো ওখানে কেউ লক্ষ্য করছে না, কিন্তু এখন দেখবে যে স্যাটেলাইটের যুগ, জিপিএস সিস্টেম আছে, যারা হয়তো সেই লঞ্চের ড্রাইভার, তাদের মোবাইল নাম্বার হয়তো ট্র্যাক করছে, কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেগুলো লক্ষ্য করছে, এবং গেলেই ফাইন করে দেবে, তারা কিন্তু সেই ভয়ে যেতে চায় না। নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন, সংরক্ষণ। এর ভাগটা হচ্ছে দু রকমের, ইনসিটু আর এক্সিটু। ইনসিটুটা আমরা দেখে এলাম, একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ছোট ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। ইনসিটু কাকে বলে, এক্সিটু কাকে বলে, এটা খুব সহজ একটা প্রশ্ন আসে মাঝে মধ্যে। ইনসিটু হচ্ছে, এরকম ভাবে ইংলিশে মনে রাখবে, ইন দেয়ার সাইট, বা তাদের নিজস্ব অঞ্চল, সেখানে যদি অ্যালাউ করা হয় বা সেখানে যদি সংরক্ষণ করা হয়, সেটা ইনসিটু। ধরো বায়োস্ফিয়ার রিজার্ভ বা ন্যাশনাল পার্কের উদাহরণ সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগারকে সেখানে রিজার্ভ করা হচ্ছে, সংরক্ষণ করে দেওয়া হলো, বললো যে সুন্দরবনে যত রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তারা সংরক্ষিত, তারা রিজার্ভ, তাদের গায়ে হাত দেবে না কেউ। তার মানে তারা তাদের অঞ্চলে সংরক্ষিত হলো, তাদের নিজস্ব অঞ্চল। আমরা জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায় না, সুন্দরবনে পাওয়া যায়। এবার পুরো ফরেস্টটাকেই যদি রিজার্ভ করে দেওয়া হয়, তাহলে বাঘেদেরকে কিন্তু অন্য জায়গায় সরাতে হচ্ছে না, তারা তাদের নিজস্ব অঞ্চলে সংরক্ষিত। এইটাকে বলবো ইনসিটু সংরক্ষণ। উদাহরণ কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও হতে পারে, এটাও আসলে কোনো ছোটোখাটো ফরেস্ট। এবার অনেক সময় আমরা কি করি, অন্যত্র কোনো একটা হরিণ বিপদে পড়েছে, তাকে হয়তো এখানে এনে রাখছি, এটা আলাদা বিষয়, এটাও কিন্তু ইনসিটু সংরক্ষণের মধ্যেই পড়ে। এক্সিটু সংরক্ষণ কাকে বলবো না, তাদের নিজস্ব অঞ্চল নয়, তাদের নিজস্ব বাসস্থান সেটা নয়, এক্সটার্নাল এরিয়াতে নিয়ে গিয়ে তাদেরকে সংরক্ষণ করা। যেমন সিড ব্যাংক। সিড ব্যাংক মানে কি, বীজ, বিশেষ বিশেষ প্রজাতির বীজ সংরক্ষণ করে রাখা হচ্ছে। যেমন দেখবে একটা সময় আমাদের ধানের চাল, হয়তো বাড়ির লোকের কাছে শুনে থাকবে, ধান গাছ কি হতো না, লম্বা গাছ হতো, এবং ধানের ফলন কম হতো, চাল ছোট হতো, এইরকম ধান গাছ ছিল। তো বিজ্ঞানীরা জেনেটিক পরিবর্তন করে ইত্যাদি করে ধান গাছকে ছোট করলো, ফলন বাড়লো, এবং বড় বড় সাইজের ধান হতে লাগলো। ক্লিয়ার? দুটোর মধ্যে অ্যাডভান্টেজ কি আছে, এই ঘটনাটা ঘটানোর পিছনে কারণটা কি না, বড় ধান গাছ হলে ঝড়ে পড়ে যায় তাড়াতাড়ি, বৃষ্টিতে তাড়াতাড়ি
পড়ে যায়, এমনকি ঝড় বৃষ্টি না হলে অল্প বাতাসেও হয়তো শুয়ে যাচ্ছে। আর সেখানে বেশি ফলন এই কারণেই হয় না, গাছের বেশি ফলন হলে মাথাটা নুইয়ে যাবে, অল্প ফলন হয়, অর্থাৎ প্রোডাকশনটা সেখানে কম হয়, ইনভেস্টমেন্টটা সেখানে বেশি হয়, খরচটা সেখানে বেশি হয়। তো সেটা রোধ করার জন্য এই টেকনোলজিতে সায়েন্টিস্টরা এলো। এখন ওই পূর্বের গাছটা সোসাইটি থেকে ধীরে ধীরে হয়তো উঠে যাচ্ছে, সেটা হয়তো এমন একটা দিন আসবে বীজ পাওয়া যাবে না, কিন্তু ওটা তো একটা টাইপসের জিন বা একটা বীজ, সেই বীজটাকে সিড ব্যাংকে সংরক্ষণ করা হয়। কেন সংরক্ষণ করা হচ্ছে না, ওইটা যাতে ওই ভ্যারাইটিটা পৃথিবী থেকে অবলুপ্ত না হয়ে যায়, ঠিক আছে? এই জন্য সিড ব্যাংকে সেটা সংরক্ষণ করা হয়। সিড ব্যাংকে বীজ থাকার কথা নয়, বীজ নর্মালি জমিতে চাষ হবে, অটোমেটিক গাছ হবে, আবার বীজ থেকে চাষ হবে, এই বিষয়। কিন্তু সেটার প্রয়োজনীয়তা মানুষের কাছে লোপ পাচ্ছে, সেজন্য মানুষ সেটাকে আর ইউজ করছে না। তো একদিন হয়তো এমন দিন আসবে ওই বীজ পাওয়া যাবে না, তখন কিন্তু চাষ করা হবে। জিন ব্যাংক, জিন ব্যাংক কোথায়? ওই বিশেষ প্রজাতির জিন উদ্ভিদ বা প্রাণীর ওই বিশেষ প্রক্রিয়ায় ল্যাবের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়, যাতে কখনো ওই প্রাণীটা অবলুপ্ত হয়ে গেলে ওই প্রজাতিটা যাতে আবার ফিরিয়ে আনা যায়। এই জন্য বোঝা গেল ওই জিনটা নিয়ে। নেক্সট, বোটানিক্যাল গার্ডেন, সেখানেও দেখবে গাছপালা সংরক্ষণ করা হয়। জুলজিক্যাল পার্ক, সেখানে যেমন চিড়িয়াখানা, এছাড়া বিভিন্ন জায়গায় দেখবে জুলজিক্যাল পার্ক রয়েছে, সেগুলোতে প্রাণী সংরক্ষণ করা হয়। অ্যাকোয়ারিয়াম, সেখানে মাছ সংরক্ষণ করা হয়। এমনকি হোম গার্ডেন, বাড়ির গার্ডেনকেও একটা এক্স-সিটু সংরক্ষণ বলা যেতে পারে। এই কারণেই ধরো বাড়ির গার্ডেনে আমরা কি কি রাখি, একটা ডগ থাকে, একটা ক্যাট থাকে, হয়তো একটা খরগোশ থাকতে পারে, র্যাবিট, হয়তো স্কুইরেল থাকে, কাঠবিড়ালি, এবং চড়ুই পাখি সহ অন্যান্য প্রাণীরা সেখানে আশ্রয় নেয়। কাক, চড়ুই পাখি, এগুলো হয়তো দেখবে, পায়রা, এই সমস্ত বিষয়। তো সেই জন্য সেটাও কিন্তু একটা এক্স-সিটু সংরক্ষণ। বোঝা গেল? এক্স-সিটু আর ইন-সিটুর এক্সাম্পলগুলো ভেরি ইম্পর্টেন্ট, এবং এইগুলো বা ডেফিনেশনটা হচ্ছে কনসেপ্ট। ডেফিনেশন তোমাকে জিজ্ঞেস করবে না, কিন্তু ডেফিনেশনটা হচ্ছে না জানলে তুমি আইডেন্টিফাই করতে পারবে না। এক্স-সিটু মানে এক্সটার্নাল সেফ, অর্থাৎ সংরক্ষণটা, কনজারভেশনটা এমন যে নিজস্ব অঞ্চলে সেটা সংরক্ষণটা করা হচ্ছে না। কনজারভেশন মানে সংরক্ষণ। আর বায়োস্ফিয়ার, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ, এগুলো লিমিটেড, এগুলো ইন-সিটু। নেক্সট হচ্ছে 3 রকমের প্রজাতি আমাদের মানে আইডেন্টিফাই করা হয়। একটা হচ্ছে যে প্রজাতি অবলুপ্ত হয়ে গেছে, মানে লুপ্ত প্রাণী, যে প্রাণী পৃথিবীতে আর নেই, সেটা হচ্ছে এক্সটিংক্ট। নো মোর স্পিসিস ইজ অবজার্ভড এলসওয়্যার এনিওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। আমরা শুধুমাত্র এক্সটিংক্ট মানে এমনটা নয়, এখানে কনসেপ্টটা ভালো করে বোঝো। এক্সটিংক্ট মানে কি? ডেফিনেশন বলছে নো মোর স্পিসিস ইজ অবজার্ভড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডে কোথাও আর পাওয়া যাচ্ছে না, তাকে আমরা বলবো এক্সটিংক্ট। ঠিক আছে? কিন্তু মনে করো একটা বিশেষ প্রাণী, একটা পার্টিকুলার প্রাণী, মনে করো একটা পার্টিকুলার লায়ন, যেটা ইন্ডিয়াতেও থাকে এবং আফ্রিকাতেও থাকে, আমি উদাহরণ হিসেবে বলছি। এবার সেই প্রাণীটা ইন্ডিয়া থেকে মনে করো লুপ্ত হয়ে গেল, আর একটাও নেই ভারতবর্ষে, কোথাও আর ওইরকম প্রাণী একটাও নেই। কিন্তু আফ্রিকাতে মনে করো এখনো 100 আছে বা 200 আছে। তখন কিন্তু এই এক্সটিংক্ট ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। বোঝা গেল? কারণ
ইন্ডিয়াতে সেটা লুপ্ত, তাই এক্সটিংক্ট ইন ইন্ডিয়া এরকম ভাবে বলতে পারি, ইন্ডিয়াতে লুপ্ত প্রাণী এরকম বলতে পারি। কিন্তু সেটা ওয়ার্ল্ডের জন্য এক্সটিংক্ট এখনো পর্যন্ত নয়, কারণ ওয়ার্ল্ডে অন্যত্র, অর্থাৎ ফর এক্সাম্পল আমরা এখানে বলছি আফ্রিকাতে আছে। কারণ নর্মালি ওয়ার্ল্ডের এক্সটিংক্ট বলতে ওয়ার্ল্ডে আর কোথাও পাওয়া যাচ্ছে না এইরকম প্রাণীকে বলে এক্সটিংক্ট। এন্ডেঞ্জার্ড কাকে বলবো? যারা ইন ডেঞ্জার, অর্থাৎ ডেঞ্জারের মধ্যে, বিপজ্জনক অবস্থায় রয়েছে, ডেঞ্জার অবস্থায় রয়েছে। ডেঞ্জার অবস্থায় কাদের বলবো? যারা আগামী দিনে লুপ্ত হতে চলেছে, অর্থাৎ আর কয়েকটি মাত্র রয়েছে, আর কিছু মাত্র রয়েছে এইরকম প্রাণীগুলো, তারা এন্ডেঞ্জার্ড স্পিসিস। ঠিক আছে? এনি স্পিসিস দ্যাট ইজ ইন ডেঞ্জার ফর danger of extinction throughout or significant portion of its range। কোনো একটা পার্টিকুলার রিজিয়নের জন্য হতে পারে অথবা গোটা ওয়ার্ল্ডের জন্য হতে পারে, এটাকে এক্সটিংক্ট বলতে পারি, সরি এন্ডেঞ্জার্ড বলতে পারি। এন্ডেঞ্জার্ড কাকে বলবো? ওই একই রকম এক্সটিংক্টের মতোই ডেফিনেশন, শুধুমাত্র কোনো একটা অঞ্চলের জন্য এন্ডেঞ্জার্ড বলতে পারি, আবার গোটা ওয়ার্ল্ডের জন্য এন্ডেঞ্জার্ড এমনটাও বলা যায়। ঠিক আছে? অর্থাৎ বিপজ্জনক প্রাণী। থ্রেটেন্ড, থ্রেটেন্ড মানে এখনো পর্যন্ত অতটা ভয়ঙ্কর অবস্থায় নেই, কিন্তু আগামী দিনে কমতে কমতে এন্ডেঞ্জার্ড হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এইরকম, থ্রেটেন্ড মানে হচ্ছে এখনো একটু ভালো পজিশনে আছে, এর থেকে খারাপ হচ্ছে এন্ডেঞ্জার্ড, এটা আর গুটি কতক রয়েছে, এটা লুপ্ত মানে হবে বললেই চলে এরকম ব্যাপার। আর এক্সটিংক্ট এটা মানে হচ্ছে একদম লুপ্ত হয়ে গেছে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো থ্রেটেন্ড মানে হচ্ছে যেটা ধীরে ধীরে কমে আসছে কিন্তু এখনো পর্যন্ত একটা ভালো পজিশনে আছে, তাদেরকে রক্ষা করলে হয়তো বাঁচানো যেতে পারে, সেই রকম অবস্থায় আছে, সেইটাকে বলবো থ্রেটেন্ড, কিন্তু কমে আসছে। ঠিক আছে? এবার রেড ডেটা বুক কি? প্রশ্ন আসে, রেড ডেটা বুক কি? সেটা এক্সটিংক্ট নাকি এন্ডেঞ্জার্ড নাকি থ্রেটেন্ড, কোনটা? না, সেটা হচ্ছে রেয়ার অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পিসিসদের লিস্ট। যে সমস্ত প্রাণীরা রেড, কেন রেড? অর্থাৎ রেড মানে হচ্ছে একটা রেড সিগন্যাল মানে হচ্ছে ভয়ানক সিগন্যাল, কি না এরা এন্ডেঞ্জার্ড, এদেরকে রক্ষা করতে হবে, না হলে এরা কিন্তু এক্সটিংক্ট হয়ে যাবে, অর্থাৎ অবলুপ্ত হয়ে যাবে, পৃথিবীতে আর পাওয়া যাবে না। এইটা হচ্ছে বিষয়। ঠিক আছে? এইগুলো ফুল ফর্ম গুলো পড়বে, IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এরকম ভাবে এগুলো সব আছে, দেখবে নোটে পেয়ে যাবে। তো এগুলো দেখে রাখবে, এগুলো মাঝে মধ্যে আসে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ার ফরেস্ট সিস্টেম। ফরেস্ট রিলেটেড কিছু পলিসি আছে, এগুলো দেখো সবগুলো পড়ার দরকার নেই। প্রথমেই আছে দেখো, এটা হিস্ট্রি বলতে পারো ফরেস্টের, বিভিন্ন ফরেস্ট পলিসি। 1994 তখন কিন্তু টিম্বার ওরিয়েন্টেড ম্যানেজমেন্ট, তখন ইংরেজরা কি করেছিল, ওই লোকাল যে সমস্ত রাজা জমিদার তারা জঙ্গল ব্যবহার করতে পারবে না, একটা বা ব্যবহার করলে দেখলো যে মানুষের তো জঙ্গলের কাঠের প্রয়োজন, তো সেজন্য তাদেরকে টাকা দিতে হবে, এরকম ব্যবস্থা করা, ওই সমস্ত ব্যাপার ইংরেজ আমলের ব্যাপার। সে পরে ফরেস্ট অ্যাক্ট 1927, সাউথ টু রিজার্ভ ফরেস্ট এরিয়াস। প্রথম দেখো, আগে কিন্তু রিজার্ভের ব্যাপার নয়, আগে ফরেস্টগুলোকে ম্যানেজমেন্ট করার ব্যাপার ছিল। রেগুলেট মুভমেন্ট অ্যান্ড ট্রানজিট অফ ফরেস্ট প্রডিউস, অর্থাৎ ফরেস্টের যে সমস্ত প্রোডাকশন আছে সেগুলো ইউজ করা, সেগুলোর উপর ডিউটি লেভি, অর্থাৎ বিভিন্ন রকমের শুল্ক চাপানো হলো, অর্থাৎ পেমেন্ট চাপানো হলো, যত্রতত্র ব্যবহার করা যাবে না, এইসব নিয়ম চালু করা।
ইন্ডিয়ার অ্যাকচুয়াল ফরেস্ট হচ্ছে, ফরেস্ট কমে যাচ্ছে বা ভয়ঙ্কর হচ্ছে, সেই জিনিসটা রিয়েলাইজ করা হলো 1952 সালের স্বাধীনতার পর। কি না টার্গেট হচ্ছে 33% ফরেস্ট। আমরা জানি কোনো একটা কান্ট্রির টোটাল স্থলভাগে 33% ফরেস্ট কভারেজ থাকা জরুরি। তো আমাদের কান্ট্রি ফরেস্ট হচ্ছে কেমন দেখো, অরুণাচল প্রদেশ, নর্থ ইস্টার্ন রিজিয়ন, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, তারপর আসাম, ত্রিপুরা, এই অঞ্চলটাতে ফরেস্ট বেশি, কিন্তু এখানের পপুলেশন ডেনসিটিটা কম। আবার যে অঞ্চলে পপুলেশন ডেনসিটি বেশি সেই অঞ্চলে ফরেস্ট কম। অ্যাকচুয়ালি রিজিয়ন ওয়াইজ এটা মেনটেন না করলেও হয়, কান্ট্রি ওয়াইড, কিন্তু আমাদের দেশের একটা সমস্যা আছে, আমাদের দেশ একটা বড় কান্ট্রি, সেই জন্য অ্যাটলিস্ট যদি নর্থার্ন রিজিয়নে 33%, সাউদার্ন রিজিয়নে 33%, এরকমভাবে মেনটেন করা যেত, আরও বেটার হতো, সেটা পরিবেশটা আরও ভালো হতো, কিন্তু সেটা হচ্ছে না। আমাদের 33% নেই ফরেস্ট, তার থেকে কম আছে, কমে গেছে। তাহলে ভৌগোলিক রিজিয়নের স্থলভাগের 33% ফরেস্ট থাকাটা আবশ্যিক। এইটাকে অ্যাচিভ করার জন্য ফরেস্ট কনজারভেশনের ব্যবস্থা নেওয়া হলো। ন্যাশনাল ফরেস্ট পলিসি 88 সালে, এইটা ইম্পর্টেন্ট। ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988, তখন কি করা হলো, কনজারভেশন অফ আওয়ার এক্সিস্টিং ফরেস্ট, তখন কিন্তু প্রথম কনজারভেশনের কথা ভাবা হলো ফরেস্টকে। গাছ কাটা যাবে না, কাটলে কি করতে হবে, রিফরেস্টেশন করতে হবে, ঠিক আছে। এবং সিস্টেমটা এইভাবেই, গভর্নমেন্ট যখন কোনো একটা ফরেস্টে দেখবে গভর্নমেন্ট কিন্তু গাছ কাটতে হবে, এবং ধরো 100 বছর বয়স হয়ে গেছে যে গাছগুলো, সেই গাছগুলো অক্সিজেন কম প্রডিউস করে, ছোট গাছ বেশি অক্সিজেন প্রডিউস করে, এরকম বিষয়। তো ধরো সেই গাছ আমরা কেটে ফেলছি, পুরনো শাল গাছ, পুরনো গাছ কেটে ফেলছি, কাটার পর সিস্টেমটা হচ্ছে এইরকম, দেখো যদি এটা একটা ফরেস্ট এলাকা হয়, তো আমি 3টি ভাগে ভাগ করছি। প্রথমে মনে করো এগুলো সব গাছ আছে, পুরো অংশটাতে গাছ আছে, আমি প্রথম অংশে কেটে ফেললাম, এই ফার্স্ট পার্টে গাছগুলো কেটে ফেলা হলো। কেটে ফেলার পর কিন্তু এই যে এইগুলো হচ্ছে চারা গাছ লাগানো হলো, তখন কিন্তু এই জায়গাগুলো গাছ আছে, তখন গাছ আছে। এবার এই চারা গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে, মনে করে এইরকম হাইট হয়ে গেল, একটু বড় হলো, তখন কি করা হলো, সেকেন্ড পার্ট এর গাছগুলো কেটে ফেলা হলো, সেকেন্ড পার্টের গাছগুলো কেটে ইউজ করা হলো। এই জায়গাটা খালি হয়েছে, খালি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চারা গাছ লাগিয়ে দিতে হবে, চারা গাছ লাগানো হলো। তারপর কিছুদিন পর যখন এই প্রথম পার্টের গাছগুলো সম্পূর্ণ হয়ে বড় হয়ে যাচ্ছে, তখন চারা গাছগুলো একটু মিডিল হাইট হচ্ছে, তখন এই থার্ড পার্টের গাছটা আমরা কেটে ফেললাম। তাহলে দেখো সবসময় কিন্তু একটা রিজিয়ন কি সবসময় গাছে ভরে থাকবে। এইভাবে ফরেস্টকে ইউজ করতে বলছে, এটাকে বলা হয় সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট, সাস্টেনেবল রিসোর্স ইউজ ম্যানেজমেন্ট। এটা হচ্ছে রিফরেস্টেশন, যেখানে জঙ্গল আছে সেখানে আবার গাছ লাগানো। তো এই 1988-এ যে পলিসি, সেই ফরেস্ট পলিসিতে একটা বিষয় আসে, সেটার নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি এবং কোথায় প্রথম চালু হয়, এই প্রশ্ন আসে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় ফরেস্ট রয়েছে, তো সেই ফরেস্ট সেখানকার লোকাল পিপল কি করে না, লোকাল পিপল সেই ফরেস্টটাকে অ্যাক্সেস করে। কিভাবে না,
সেখান থেকে হানি সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, মেডিসিন সংগ্রহ করে, উড সংগ্রহ করে, জ্বালানি কাঠ সংগ্রহ করে এবং আরো অনেক কিছু সেখান থেকে পায়। অর্থাৎ তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি এই ফরেস্টের উপর নির্ভরশীল। সুতরাং তাদেরকে ইগনোর করলে চলবে না, তারা ট্রাইবাল পিপল মোস্টলি, তাদেরকে ইগনোর করলে চলবে না, তাহলে তাদের লাইফের উপর সমস্যা আছে। সেই জন্য জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে এইরকম যে এই ফরেস্ট থেকে গভর্নমেন্ট যা ইনকাম করবে, গভর্নমেন্ট মনে করো একটা সময় গাছপালা কেটে বা গভর্নমেন্টের ইনকাম আছে ফরেস্ট থেকে, ফরেস্ট মানে হচ্ছে আমাদের রিসোর্স, সেখান থেকে ইনকাম আছে। ধরো 100 কোটি টাকা ইনকাম করলো একটা ফরেস্ট থেকে, তো তার 25 crore সেই এলাকার ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাবে গভর্নমেন্ট। সেখানে হসপিটাল তৈরি করে দেবে মানুষদেরকে, সেখানে রাস্তাঘাট করে দেবে, সেখানে বাড়ি তৈরি করে দেবে, সেখানকার মানুষদের গ্যাসের ভর্তুকি দেবে ইত্যাদি, এইসব বিষয়। কিন্তু বিনিময়ে জয়েন্ট মানে কি? জয়েন্ট মানে উভয়ের দায়িত্ব, রেসপন্সিবিলিটিটা উভয়ের। স্টেট ফরেস্টের ডিপার্টমেন্টের সঙ্গে সঙ্গে লোকাল অথরিটির কিন্তু সেখানে দায়বদ্ধতা থাকবে। ফরেস্টের প্রাণীদেরকে, অ্যানিমেলদেরকে রক্ষা করতে হবে, ফরেস্টের গাছপালাকে রক্ষা করতে হবে, এইসব বিষয়। এবং এটা প্রথম চালু হয় ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুরের আরাবাড়ি অরণ্যে, অরণ্যটার নাম হচ্ছে আরাবাড়ি, আরাবাড়ি অরণ্য। এটা প্রথম জয়েন্ট ফরেস্টম্যান মানে ম্যানেজমেন্ট, এটা প্রথম চালু হয়। পরে ধীরে ধীরে ইন্ডিয়ার অন্যত্র এই জিনিসটা চালু মানে শুরু করা গেছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। নেক্সট হচ্ছে ওয়াইল্ড লাইফ। ফরেস্ট এর সঙ্গে রিলেটেড, ওয়াইল্ড লাইফ ফরেস্টেই থাকে মূলত। তো দেখো এই জিনিসটা একবার চোখ বুলিয়ে নেবে ভালো করে। এখান থেকে যে প্রশ্ন আসে এমনটা নয়, প্রশ্ন আসে না বললেই চলে। একটা প্রশ্ন আগে যখন ইউজিসির আন্ডারে ছিল, মানে এখনো ইউজিসির আন্ডারে, আগে যখন ইউজিসি নিজেই পরীক্ষাটা কন্ডাক্ট করত, তখন এই প্রশ্নটা বেশ কয়েকবার রিপিট হয়েছিল। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বার্ড কোথায় পাওয়া যায়? ইন্ডিয়ার ডেজার্ট রিজিয়ন অর্থাৎ রাজস্থান, রাজস্থানে ডেজার্ট রিজিয়নে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বার্ড পাওয়া যায়। এবার দেখো বিশেষ বিশেষ প্রজাতি যেগুলো বিশেষ বিশেষ এলাকায় পাওয়া যায়, এটা দেখলে কিন্তু আমাদের মনে থাকবে। ভালো করে দেখো, হিমালয়া রিজিয়নটা কেমন না মাউন্টেন রিজিয়ন, বরফ তুষারপাত এসব হয়। সেই অঞ্চলে সেই ধরনের প্রাণী থাকবে যারা ঠান্ডা সহ্য করতে পারে বা ঠান্ডা যাদের থাকে, বা ওটা মাউন্টেনের পাশাপাশি সেখানে ফরেস্ট রিজিয়ন আছে। এলিফ্যান্ট, সাম্বার এগুলো এক ধরনের হরিণ। সোয়াম্প এগুলো হরিণের বিভিন্ন প্রজাতি। ঠিক আছে, চিতাল এটাও হরিণের প্রজাতি। হক ডিয়ার এগুলো হরিণ। গ্রেট ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোসরস, এক শৃঙ্গ গন্ডার হিমালয়ান অঞ্চলে পাওয়া যায়, সেটা নিশ্চয়ই সুন্দরবনে পাওয়া যাবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এক শৃঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায়? গোল্ডেন ল্যাঙ্গুর, ওয়াইল্ড বাফেলো এইগুলো সব হিমালয়ান রিজিয়নে পাওয়া যায়। একবার রিডিং করে রাখবে, অনেক কিছু কমন পাবে, এখানেও পাবে এখানেও পাবে। এলিফ্যান্ট মনে রাখার দরকার নেই, এটা কমন জিনিস, এটা প্রশ্ন আসবে না, এটা ইন্ডিয়ার সর্বত্র থাকে। ঠিক আছে, ওয়াইল্ড এটা বিয়ার হবে। নেক্সট হচ্ছে ডিয়ার্স, বিভিন্ন টাইপের ওই ডিয়ার, ওই যেগুলো আগেই আমরা পেলাম, চিতল, বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, সেইগুলো অতটা মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, ইন্ডিয়ান ডেজার্ট,
এখানে এইটা মনে রাখবে, যেটা পরীক্ষায় আসতো, ওয়াইল্ড অ্যাশ কোথায় পাওয়া যায় এটা মনে রাখবে। এটা উত্তরের দিকে বেশি পাওয়া যায়, গুজরাটে পাওয়া যায় ওয়াইল্ড অ্যাশ। ট্রপিক্যাল রিজিয়নে, এগুলো জাস্ট একবার পড়বে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আন্দামান নিকোবর, এটা স্পেশাল একটা জায়গা, যে কারণে এটা দেখে রাখবে। হর্নবিল, নিকোবর পিজন, এইগুলো ম্যাকাও, এগুলো দেখবে ওই বিশেষ বিশেষ প্রাণী, এগুলো এই ব্যাট র্যাট এগুলো পড়ার দরকার নেই। পিগস, এগুলো সর্বত্র কোথাও না কোথাও বিভিন্ন প্রজাতির আছে, অবশ্য সেগুলো অ্যাভেলেবেল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, একটু দেখে রাখবে, সবগুলো ইম্পর্টেন্ট নয়, এটা একবার চোখ বুলিয়ে রাখবে। এই লিস্টটা ইম্পর্টেন্ট। এন্ডেঞ্জার্ড স্পিসিস ইন ইন্ডিয়া, এবং কোনটা কোথায় এন্ডেঞ্জার্ড। গির ন্যাশনাল পার্ক, এশিয়াটিক লায়ন পাওয়া যায়, ওয়াইল্ড অ্যাশ পাওয়া যায় এখানে, এর জন্য বিখ্যাত। হেমিস ন্যাশনাল পার্ক, স্নো লেপার্ড, এগুলো সবই কিন্তু এন্ডেঞ্জার্ড, কিন্তু কোথায় সংরক্ষণ করা হয় সেটা দেওয়া আছে। হেমিস ন্যাশনাল পার্ক, স্নো লেপার্ড। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ওয়ান হর্ন রাইনোসরস, এখানে সংরক্ষণ করা হয়, কিন্তু এটা এন্ডেঞ্জার্ড। মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়াইল্ড বাফেলো, রাইনোস, এগুলো সংরক্ষণ করা হয়। দাইচিগ্রাম, কাশ্মীর স্ট্যাগ অ্যান্ড অর হাঙ্গুল। গিন্ডি ন্যাশনাল পার্ক, ব্ল্যাক বাঘ, সুন্দরবন। দেখো এগুলো সব আসে না, এইটা পড়ে রাখবে, এই এক শৃঙ্গ গন্ডার পড়ে রাখবে, এশিয়াটিক লায়ন পড়ে রাখবে, স্নো লেপার্ড পড়ে রাখবে। এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রায়ই আসে। ঠিক আছে, কোথায় পাওয়া যায় এবং এগুলো এন্ডেঞ্জার্ড, এই কথাটা মনে রাখবে, শুধু পাওয়া যায় নয়, এন্ডেঞ্জার্ড। হুইচ অফ দ্য, এরকম প্রশ্ন দেবে, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্পিসিস ইজ ইন এন্ডেঞ্জার, এরকম প্রশ্ন। এবার প্রশ্নের উত্তরে হয়তো থাকবে ক্যাঙ্গারু। প্রথমে এটা খারিজ করতে হবে, এই প্রশ্ন হবে না, ক্যাঙ্গারু আমাদের দেশের প্রাণী নয়। ঠিক আছে, তো এইরকম ভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো প্রোগ্রামটা হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। মানুষ সবসময় যে ক্ষতি করছে এটা আমরা জানি। পরিবেশ মানে কি, পরিবেশ বিশেষভাবে ক্ষতি হচ্ছে মানুষের দ্বারা, এবং এর ক্ষতির পিছনে সব থেকে বেশি দায়ী প্রাণীটি হলো মানুষ। কিন্তু এর পাশাপাশি মানুষই আবার সংরক্ষণের জন্য চেষ্টাও করছে। মানুষের মধ্যে কিছু মানুষ বুঝতে পারছে, সচেতন, তারা কিন্তু সংরক্ষণের জন্য চেষ্টাও করছে। এই রিলেটেড কিছু আন্দোলন হয়েছে, সেই পরিবেশগত আন্দোলনগুলোর নাম মনে রাখতে হবে। আমি ইম্পর্টেন্টগুলো বলছি। এই বিষ্ণয় মুভমেন্ট একবার পড়ে দেখতে পারো। 1700 সাল, মানে একদম প্রাচীন, রাজস্থানে হয়েছিল। তখন সেখানকার রাজার হাত থেকে জঙ্গলকে বাঁচানোর জন্য, তখন এখনো দেখবে অনেক মানুষ আছে, আঞ্চলিক মানুষ, সুন্দরবনে যারা বেড়াতে যাও দেখবে বন বিবি বলে পূজা করে। দেবীর নাম হচ্ছে বন বিবি। কেন পূজা করে না, মানুষ যাতে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হাতে না পড়ে, সেই জন্য পূজা করে। তো দেবী হিসেবে মানে, সেরকম সেক্রেড ট্রি, অনেক মানুষ গাছকে কিন্তু দেবদেবী হিসেবে মানত, সেই জন্য তখন গাছ বাঁচানোর জন্য আন্দোলন করে। 1700 সাল, তখন কিন্তু অনেক প্রাচীন কাল। এটা বিষ্ণয় মুভমেন্ট মানুষের, এবং অমৃতা দেবী সেখানকার লিডার ছিলেন। নেক্সট হচ্ছে চিপকো মুভমেন্ট, চিপকো আন্দোলন, এটা ইম্পর্টেন্ট, তাহলে এটা মনে রাখবে। 1973 সালে হয়েছে, সালটা অতটা ইম্পর্টেন্ট নয়। কোন জায়গায় হয়েছে? উত্তরাখণ্ড।
ঠিক আছে। উত্তরাখণ্ড, আর্লিয়ার ইউপি, উত্তরপ্রদেশ, এখন উত্তরাখণ্ড। এর মূল নেতার নাম সুন্দরলাল বহুগুণা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সুন্দরলাল বহুগুণার পাশাপাশি অন্য নেতাদের নামগুলো মনে রাখতে হবে, যেগুলো নোটে পেয়ে যাবে। কারণ সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে এমনভাবে জড়িত, এখন আর এই নামটা হয়তো দিচ্ছে না, সহজ মানে খুব সহজ হয়ে গেছে বলে হয়তো অন্যান্য লিডারদের নাম দিচ্ছে। এই আন্দোলনটা জানো যে গাছকে জড়িয়ে ধরে গাছ বাঁচানোর জন্য আন্দোলন, ঠিক আছে। প্রোটেক্ট দ্য ট্রিজ ফ্রম দ্য অ্যাক্সেস অফ কন্ট্রাক্টরস। চিপকো আন্দোলন মানে গাছকে আঁকড়ে ধরে গাছ বাঁচানোর জন্য আন্দোলন হয়েছিল। সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কেরালাতে হয়েছিল, এবং এটা কেন হয়েছিল না হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করলে কি করতে হবে না, যেখানে প্রজেক্টটা বানানো হবে সেখানে অনেক গাছকে কেটে ফেলা হবে, তা না হলে হবে না। উন্নয়ন করতে গেলে গাছ কাটতে হয়, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা ধরো ফরেস্ট করছে, মনে করো এই ফরেস্টের পাশ দিয়ে এইভাবে এই জায়গায় পৌঁছাতে হচ্ছে রাস্তা, তো এইভাবে পৌঁছাতে সময় লাগছে মনে করো একদিন, ওয়ান ডে, 24 ঘন্টা। যদি সোজা রাস্তা করে দেওয়া হয় তাহলে কি হবে না হয়তো 12 ঘন্টা পৌঁছে যাবে, হাফ দিনের মধ্যে পৌঁছে যাবে। এইটা করার জন্য হয়তো এইখানে যে গাছগুলো আছে সেগুলো কেটে ফেলা হবে, ঠিক আছে। তো তা এরকম হচ্ছে, অনেক জায়গায় হয়। একটা এক্সাম্পল, ছোট এক্সাম্পল, বর্ধমান শহরের দেখবে আলিশা বলে একটা বাস স্ট্যান্ড হয়েছে, অনেকে শুনে থাকবে, যারা বাইরের অন্য ডিস্ট্রিক্টের তারা হয়তো শুনে থাকবে। আলিশা বলে একটা বাস স্ট্যান্ড হয়েছে, এবং বর্ধমান শহরের মূল জায়গার সঙ্গে এর কানেক্টিভিটি ধরো বীরহাটা বলে একটা জায়গা আছে সেখান থেকে। তো সেখান থেকে আলিশা পর্যন্ত যে রাস্তা আগে ছিল, সেই রাস্তার পাশে ধারে ধারে অনেক গাছ ছিল। সেই চিহ্নটা দেখবে, মানে সেই ছবিটা ফেসবুকে মাঝে মধ্যে ঘুরে বেড়ায়, এবং সেটা বিশ্ব পরিবেশ দিবসের আশেপাশে দেখবে তখন ঘুরে বেড়ায়, পোস্ট করে অনেকে। তো কি হয়, সেই গাছগুলো কেটে কি করা হলো, রাস্তাটাকে চওড়া করা হলো। কেন না পার্শ্ববর্তী অঞ্চলটা ডেভেলপ করেছে, অনেক ফ্ল্যাট ফ্ল্যাট হয়েছে, সেই কারণে নার্সিংহোম ফ্ল্যাট এসবগুলো হয়েছে সেই কারণে। তো অনেক গাছ কিন্তু কেটে তারপরে সেটা করা হয়। তো সেই রকম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করার জন্য অনেক গাছ কাটতে হবে, সেইটাকে প্রোটেক্ট করার জন্য সুবোধা কুমারীর নেতৃত্বে এটা হয়। তবে আর একটা নাম এখানে মনে রাখবে, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড বিষয়, সেটা মানে কোনো পার্টিকুলার একজনের নাম নয়, সেটা হচ্ছে কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ। কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ এরা কিন্তু আন্দোলনটা শুরু করে, এদের নেতৃত্ব দিয়েছিল সুব্রতা কুমারী উনি। কিন্তু এই আন্দোলনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে সংস্থা তার নামটা অনেক সময় জিজ্ঞেস করে, কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ। এমসিকিউ। নেক্সট, জঙ্গল বাঁচাও আন্দোলন অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একবার রিডিং করে রাখবে। বিহারে হয়েছিল, ট্রাইবাল পিপলরা আন্দোলন করেছিল, ওই ন্যাচারাল শালটাকে কেটে বিভিন্ন মানে কৃত্রিম আর্টিফিশিয়াল শাল, মানে কৃত্রিম নয় জিনিসটা, মানে অন্য শাল, ধরো আমাদের শাল যেমন শিলিগুড়ি শাল, মালয়েশিয়া শাল, এরকম ব্যাপার। অর্থাৎ ন্যাচারাল যে শাল আছে সেগুলোকে কেটে আবার শাল গাছ লাগানোর পরিকল্পনা গভর্নমেন্ট করে, তখন কিন্তু মানুষ ট্রাইবাল পিপলরা আন্দোলন করে, এরকম বিষয়। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি। নেক্সট, অ্যাপিকো মুভমেন্ট।
চিপকো আন্দোলনের মতো আর একটা আন্দোলন অ্যাপিক্কো মুভমেন্ট কর্ণাটকাতে হয়েছিল। এটা পান্ডুরাম হেগে এর নাম হচ্ছে, নেতৃত্ব দিয়েছিলেন পান্ডুরাম হেগে, এর মূল নেতা। এগেনস্ট দ্য ফেলিং অ্যান্ড কমার্শিয়ালাইজেশন অফ ন্যাচারাল ফরেস্ট, অর্থাৎ কমার্শিয়ালাইজেশন করার জন্য মানে গাছ কেটে বিক্রি করার এগেনস্টে এই আন্দোলন হয়েছিল। চিপকো আন্দোলন টাইপের একটা আন্দোলন, অতটা ইম্পর্টেন্ট নয়, নেতার নামটা খালি মনে রাখবি যে অ্যাপিক্কো মুভমেন্টের নেতা পান্ডুরাম হেগে। নেক্সট হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন, এটা ইম্পর্টেন্ট, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড, এটা মধ্যপ্রদেশ। দেখো নর্মদা নদীটা কিন্তু একটা জায়গা নয়, বিভিন্ন মানে স্টেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এই জন্য এটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এইরকম অঞ্চলগুলোতে আন্দোলনটা হয়েছিল। এর মেধা পাটেকর মূল নেতা, মূল নেত্রী বাবা আমটে। এবার অনেক সময় প্রশ্ন মেধা পাটেকরের নামটা দিচ্ছে না, কি না বাবা আমটে, এই নামটা হয়তো অপশনে আসছে, তো সেই জন্য মূল নেতা নেত্রীদের নাম এর থেকে বেশি মানে মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলন, এটা যেন একটা ভেরি কমন পরিচয় হয়ে গেছে আর কি, মানে সবাই জানে এরকম ব্যাপার, সেই জন্য সেকেন্ড লিডারদের নামগুলো মনে রাখবে। এটা কি না সর্দার সরোবর বলে একটা ড্যাম ছিল, সেই ড্যামের হাইট নিয়ে সমস্যা। এই আন্দোলনকারীরা বলে যে এই হাইটটা 200 কত ফিট, সম্ভবত 180 ফিটের মতো হাইট, 180 ফিট হাইট এরকম ড্যাম ছিল, মানে পরিকল্পনা করা হয়েছে, ড্যাম ছিল নয়, পরিকল্পনা করা হয়েছিল। তো তারপর এরা আন্দোলন করে যে এই এত বড় হাইটের ড্যাম করলে কি হবে, দুটি সমস্যা, একটা পরিবেশগত সমস্যা, 2 নাম্বার এই ড্যাম যদি কখনো ভেঙে পড়ে পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। আর এই ড্যাম করার জন্য ড্যামের পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকে জায়গা খালি করতে হবে। উন্নয়ন মানে হচ্ছে গাছপালা কেটে ফেলা, ট্রাইবাল পিপলদেরকে মেরে ফেলা, এরকম। তো সেই জন্য আন্দোলনটা করা হয়, এবং এই আন্দোলনের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে কাজটা করার কথা ভাবা হয়েছিল, তো লোনটা ক্যান্সেল করে দেয়, এবং পরে ওই 180 ফিটটাকে কমিয়ে ওই 110 বা এরকম কাছাকাছি একটা কিছু হবে, ওই রকম হাইটের করা হয়, কমানো হয় হাইটটা। নেক্সট হচ্ছে তেহরি ড্যাম কনফ্লিক্ট, এটাও ওই ড্যাম নিয়ে সমস্যা, এটাতেও কিন্তু সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, চিপকো আন্দোলন আর এখানে দুটোতেই কিন্তু সুন্দরলাল বহুগুণার নেতৃত্ব রয়েছে, চিপকো আর তেহরি ড্যাম কনফ্লিক্ট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই আন্দোলনগুলো পরিবেশ রক্ষার জন্য করা হয়েছিল। কারণ কি, প্রোগ্রামটা দেখো, মানুষ পরিবেশের উপর নির্ভরশীল, অনেক ট্রাইবাল পিপল কিন্তু পরিবেশের সঙ্গে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ ওই পরিবেশ নষ্ট করলে ওই মানুষগুলোর যাবার কোথাও থাকবে না, এরকম ব্যাপার। সকলেই শহরে থাকে না, সকলেই কৃষিকাজ অঞ্চলে থাকে না, অনেকে কিন্তু ফরেস্টে থাকে, এই হচ্ছে বিষয়। দেখবে এরকম একটা দক্ষিণ ভারতের সিনেমা আছে, সিনেমাটার নাম ঠিক মনে নেই, এরকম টাইপের কিছু একটা নাম, কদম্বান বা এরকম কিছু হবে, এরকম টাইপের একটা, সেখানে ট্রাইবাল পিপলদেরকে নিয়ে মানে তুলে ফেলা হচ্ছে, এরকম টাইপের কিছু একটা বিষয় নিয়ে। যাই হোক, এই হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ারের মধ্যে রিলেশন। ঠিক আছে, কারো সমস্যা থাকলে বলো।
স্যার ওটা কেরাল শাস্ত্রীয় সাহিত্য পরিষদ, ওটা কি বলেন, কে নেতৃত্ব দিয়েছিল না কি হয়েছিল ওইটা একটু বলবেন? কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ এই সাইলেন্ট ভ্যালি মুভমেন্টের নেতৃত্ব দিয়েছে। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি মুভমেন্টটা শুরু করে কেরালার শাস্ত্রীয় সাহিত্য পরিষদ। এই প্রশ্নটা আসে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আর কিছু কারোর যদি কোনো জায়গা থেকে প্রশ্ন থাকে তো বলতে পারো, কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে। স্যার ওই যে ওইখানে লাল লাল ওই যে 36 তারপর 12 এইগুলো কি লাল করে লাল কালি দিয়ে লেখা আছে? লাল কালি দিয়ে এই কারণেই লেখা আছে যে এগুলো চেঞ্জ হয়, মানে এটা আগে কিছুদিন আগে পর্যন্ত 34টা ছিল, 2 বছর আগে। ওয়ার্ল্ডের টোটাল হটস্পটের সংখ্যা 34 ছিল, 34, সেটা পরে বেড়ে গিয়ে 36 হয়েছে। এমনকি ফিউচারে আবার বেড়ে যেতে পারে, এটা মনে রাখবে। তোমরা তো ধরো এবারে মনে করো কেউ নেট পাস করার টার্গেট নিয়েছো, কারোর সিম্পল নেট হলো, পরের বার হয়তো জেআরএফ এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এইটাকেই মুখস্থ করে দেবে না, রাখবে না, পরে এটা আবার এগেন চেক করে নেবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ওই জন্য ওগুলো লাল, এইগুলো কিন্তু চেঞ্জ হয় সময়ের সঙ্গে সঙ্গে। হয়তো দেখবে যে সবসময় এগুলো সেম নেই, এগুলো বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, এরকম ব্যাপার। ঠিক আছে, কারোর সমস্যা নেই তো? তাহলে এই পর্যন্ত, থ্যাংক ইউ।